এই ছবিটার দিকে খেয়াল করো, দিস ইজ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ন্যাচারাল মিরর। এটা বলার অর্থ কি? তুমি খেয়াল করো, এই যে দিগন্ত রেখা, এই দিগন্ত রেখার উপরের অংশটা হচ্ছে আকাশ আর নিচের অংশটা হচ্ছে মাটি। এখন খেয়াল করলে দেখবে এই অংশটার পিওর রিফ্লেকশন হচ্ছে এই অংশটায় আছে, অর্থাৎ এটা একটা আয়নার মতো কাজ করছে। এই কারণে এটাকে বলা হয় ন্যাচারাল মিরর। এটা প্রায় 10,500 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। ঠিক আছে, এখন তাহলে তুমি একটু খেয়াল করো, এই যে এই জায়গাটায় দেখো একটা গ্লাসি একটা অ্যাপিয়ারেন্স তৈরি হয়েছে, অর্থাৎ একটা মিররের মতো একটা অ্যাপিয়ারেন্স তৈরি হয়েছে। তাহলে এখন কথা হচ্ছে এই জায়গাটা কোথায় তোমরা কি জানো? এইটার নাম হচ্ছে সালার ডে উইউনি। সালার ডি উইউনি, এটা বলিভিয়াতে আছে, বলিভিয়া। এখন কথা হচ্ছে সালার ডে উইনি, সালার শব্দের অর্থ কি? এই সালার হচ্ছে একটা স্প্যানিশ ওয়ার্ড, এটার অর্থ হচ্ছে সল্ট ফ্ল্যাট, অর্থাৎ লবণের একটা আস্তরণ এখানে আছে, এটা বোঝাচ্ছে আর কি। আসলে ঘটনা হচ্ছে কি, এই জায়গাটায় মনে করো যখন গ্রীষ্ম মৌসুম থাকে তখন এই জায়গাটাতে এরকম করে বালি পড়ে থাকে, বালির আস্তর পড়ে থাকে। এবং তুমি খেয়াল করে দেখো প্রকৃতির জিনিসগুলো কত সুন্দর, এর মধ্যে একটা হেক্সাগোনাল প্যাটার্ন কিন্তু এরকম থাকে, প্রত্যেকটার ভেতর দেখো এরকম একটা প্যাটার্ন, একটা জিওমেট্রিক প্যাটার্ন কিন্তু দেখা যাচ্ছে, দেখছো? তাহলে এই জায়গাটা যখন বর্ষাকাল হয়, অর্থাৎ ডিসেম্বর থেকে এপ্রিল, এই টাইমটার মধ্যে এই জায়গাটায় বৃষ্টি পড়ে এবং এই যে বালির আস্তর এর উপর একটা পাতলা পানির স্তর পড়ে যায়, এই কারণে এটা কি হয়, আয়নার মতো দেখায়। ঠিক আছে, এখন আমরা এই জিনিসটি এখানে কেন আনলাম? এটা আনার উদ্দেশ্য হচ্ছে তুমি খালি এই অ্যাপিয়ারেন্সটা একটু দেখো, যেরকম একটা গ্লাসি অ্যাপিয়ারেন্স। এবার কেন এটা আনছি এটা একটু পর তুমি এমনিতেই বুঝে যাবে। চলো এবার আমরা টাইপস অফ কার্টিলেজ শুরু করি। তাহলে টাইপস অফ কার্টিলেজ এটা তোমরাই বলতে পারো, বলতো কি কি টাইপস আছে। এক নম্বরে বলবো হায়ালিন কার্টিলেজ, তারপরে আছে ইলাস্টিক কার্টিলেজ, আরেকটা কি, আরেকটা হচ্ছে ফাইব্রো কার্টিলেজ। এই তিন ধরনের কার্টিলেজ আমরা পেতে পারি। এখন আমাদের কাজ হচ্ছে এই তিন টাইপের কার্টিলেজকে ডিসক্রাইব করা, এর ক্যারেক্টারিস্টিক্স গুলো বোঝা। তাহলে একদম শুরুতে আমরা আসো হায়ালিন কার্টিলেজ সম্পর্কে জানি। হায়ালিন, তাহলে আমরা ছবি দেখে বোঝার চেষ্টা করি। এই ছবিটা খেয়াল করি, এটা ভিস্টাম জেনারেল অ্যানাটমির ছবি। যদি লেয়ারগুলো দিকে একটু তাকাও তাহলে দেখো সবার উপরে এই যে একদম কমন যে স্ট্রাকচারগুলো আমরা আগে ক্লাসে পড়ছিলাম এখানে সেম সেম থাকবে। এই পোর্শনটা হচ্ছে পেরিকন্ড্রিয়াম। তাহলে এই পেরিকন্ড্রিয়াম হলে এইদিকে তাহলে কন্ড্রোজেনিক সেল থাকবে, এইগুলো হচ্ছে এই যে স্পিনোসাইট হচ্ছে কন্ড্রোব্লাস্ট, আর এখানে এসে কি তৈরি হয়েছে, কন্ড্রোসাইট। ঠিক আছে, তাহলে দেখো পেরিফেরির দিকে আমরা পাচ্ছি কন্ড্রোব্লাস্ট, সেন্টারে কন্ড্রোসাইট। ওকে, এরপরে দেখা যাচ্ছে এই কন্ড্রোসাইটগুলো ফার্দার ডিভিশন হচ্ছে, সেটা মাইটোসিসের মাধ্যমে দেখো এখান থেকে একটার মধ্যে দুইটা হয়েছে, এটা আবার তিনটা হয়েছে, এটা চারটা হয়েছে, এরকম মাল্টিপল সেল কিন্তু তৈরি হতে পারে। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি হিসাব করি যে এখানে কি কি কম্পোনেন্ট আমরা পাচ্ছি, খেয়াল করো। তাহলে পেরিফেরিতে কি পাবো, পেরিফেরিতে আমরা তাহলে পাচ্ছি কন্ড্রোব্লাস্ট, কন্ড্রোব্লাস্ট। তাহলে এখানে শেপটা দেখে আসো, শেপটা হচ্ছে এলিপ্টিক্যাল শেপ, এলিপ্টিক্যাল। এলিপ্টিক্যাল মানে কি উপবৃত্ত, তার মানে হচ্ছে যে এরকম এরকম একটা শেপ। যদি আমরা ডিপার লেয়ারে খেয়াল করি তো সেখানে আমরা কি পাচ্ছি, কন্ড্রোসাইট। তাহলে এইটা কন্ড্রোসাইটটা কোথায় আছে, কন্ড্রোসাইটটা তুমি খেয়াল করলে দেখবা এই ছবিতে, এই যে দেখো একটা ক্যাভিটি, এর মধ্যে এই যে কন্ড্রোসাইটটা বসে আছে। তাহলে ঘটনা হচ্ছে আসলে বাস্তবের সঙ্গে ছবির একটা কিন্তু পার্থক্য আছে। পার্থক্যটা হলো, মনে করো এইটা হচ্ছে তোমার ল্যাকুনা, এর মধ্যে যে কন্ড্রোসাইটটা থাকবে একদম মনে করো গা ঘেঁষে, অর্থাৎ পুরো ল্যাকুনাটা ভর্তি হয়, এইভাবে মনে করো কন্ড্রোসাইটটা থাকে। কিন্তু আমরা যখন টিস্যু প্রিপারেশন করি তখন কি হয়, এখানে বিভিন্ন ধরনের আমরা সাবস্টেন্স অর্থাৎ কেমিক্যাল সাবস্টেন্স যেগুলো ইউজ করি, এগুলোর কারণে এটার যে ম্যাট্রিক্সগুলো আছে ম্যাট্রিক্সগুলো এরকম শ্রিঙ্ক করে, অর্থাৎ কি চুপসে যায়। তাহলে চুপসে যাওয়ার কারণে কি হয়, এই যে শেপ ল্যাকুনাটা এরকমই থাকে, কিন্তু ম্যাট্রিক্স চুপসে যাওয়ার কারণে এর মধ্যে একটা গ্যাপ তৈরি হয়, অর্থাৎ এরকম একটা জায়গা তৈরি হয়। এভাবে তোমার থাকে কন্ড্রোসাইটটা। তাহলে এই যে মাঝখানে একটা গ্যাপ তৈরি হলো, এটা কিন্তু আসলে হিউম্যান বডিতে থাকে না, এটা ডিউ টু টিস্যু প্রিপারেশন, কথাটা মাথায় রাখবে। ঠিক আছে, এখন তাহলে কথা হচ্ছে এই যে কন্ড্রোসাইট, এখানে আমরা দেখলাম কয়েকটা আছে একা একা, কয়েকটা আছে চারটা, দুইটা, তিনটা, এবং বিভিন্ন কম্বিনেশনে আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা দুই রকম তাহলে সিনারিও দেখলাম।
একটা হতে পারে আইসোলেটেড, অর্থাৎ ও একা একা আছে। আরেকটা কি হতে পারে আইসোজেনাস গ্রুপ। আইসোজেনাস গ্রুপ, এখন তুমি এই নামটা ব্রেকডাউন করো, নামটা ব্রেকডাউন করলে দেখবা আইসো মানে কি সেম, আর জেনাস তাহলে কি অরিজিন, অর্থাৎ সেম অরিজিন। তার মানে হলো এই যে সেলগুলা তাহলে একটা সিঙ্গেল কন্ড্রোব্লাস্ট বা প্যারেন্ট সেল যেটা ওইখান থেকে অরিজিন হতে থাকবে, অর্থাৎ মাল্টিপল ডিভিশনের মাধ্যমে ওখান থেকে অন্যান্য সেলগুলো আসবে, কিন্তু অরিজিন কিন্তু একটাই। যেমন বিষয়টা হচ্ছে মনে করো এইটা হলো আমাদের সেই মেইন সেলটা, এখান থেকে মনে করো মাইটোসিসের মাধ্যমে দুটো হলো, তারপরে এখান থেকে আবার প্রত্যেকটা থেকে দুটো করে হলো, মানে চারটা করে হয়ে গেল, পরে একইভাবে চারটা থেকে আটটাও হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু সবগুলো অরিজিন কিন্তু এই সেলটা, অর্থাৎ একটা সিঙ্গেল সেল থেকে মাইটোসিস ডিভিশনের মাধ্যমে অরিজিন হচ্ছে, যেটাকে বলছে আইসোজেনাস গ্রুপ। তাহলে এখানে কতগুলো থাকতে পারে সেল? এর মধ্যে থাকবে হচ্ছে আপ টু 8 সেল, মানে হাইয়েস্ট 8টা পর্যন্ত থাকতে পারে, এর কমও থাকতে পারে। ঠিক আছে, তাহলে এইবার আসো আমার একটা ছবি দেখি আইসোজেনাস গ্রুপ কিরকম দেখায়। এই যে এই ছবিটা দেখি, খেয়াল করো, এইটা হচ্ছে আইসোজেনাস গ্রুপ। সো এখানে আমাদের এই যে চারটা সেল আর কি তৈরি হয়েছে মাইটোসিস সেল ডিভিশনের মাধ্যমে। তাহলে এখানে সেলগুলো তৈরি হচ্ছে এবং এরা কি করে মেটালোপ্রোটিনেজ নামক এনজাইম তোমার হচ্ছে সিক্রেট করে, সিক্রেট করে কি করে এই যে গ্রুপ আইসোজেনাস যে গ্রুপটা এই যে এরিয়া এর মধ্যে এরা জায়গা করে নেয়, কারণ এরা তো প্রথমে ডিভিশন হওয়ার পর কি ছোট থাকে, পরে আস্তে আস্তে এটা কি এরকম বড় হয় মাইটোসিস ডিভিশনের পরে। তাহলে এরপরে জায়গা করে দেওয়ার জন্য কি করে মেটালোপ্রোটিনেজ এনজাইম সিক্রেট করে, যার কারণে এই যে ম্যাট্রিক্সগুলো আছে এরা ডিগ্রেডেড হয়ে যায় এবং এরা তখন এই ফাঁকা জায়গা পেয়ে এরা আস্তে আস্তে বড় হয়ে নিজেদের অবস্থান তৈরি করে নেয়। ঠিক আছে, তাহলে এখন আমাদের কথা হচ্ছে সেলস তো এগুলাই, তাহলে একটু ম্যাট্রিক্স নিয়ে কাজ করা উচিত। ম্যাট্রিক্স, আবার ছবি দেখি। তাহলে ম্যাট্রিক্সের মধ্যে কি থাকার কথা? একটা থাকার কথা হচ্ছে ফাইবারস, আর থাকার কথা গ্রাউন্ড সাবস্টেন্স। আমরা যদি এই যে ব্লুইশ পোর্শন এগুলো কি সবই হচ্ছে আমাদের ম্যাট্রিক্স। তাহলে এখন এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কি ফাইবার দেখা যাইতেছে? আছে ফাইবার আছে? নাই তো। গ্রাউন্ড সাবস্টেন্স হবে কিন্তু আলাদাভাবে বোঝা যাচ্ছে না, পুরোটাই কি একটা গ্লাসি অ্যাপিয়ারেন্স ধারণ করছে। ঠিক আছে, এখন তুমি দেখো এই যে এতক্ষণ ধরে যে কথাটা বলছিলাম এই যে এইটা চলে আসো আবার সালারে উইউনি বলিভিয়ার এই যে জায়গাটা এই যে অ্যাপিয়ারেন্স দেখছো এটা গ্লাসি অ্যাপিয়ারেন্স, এটার জন্যই আমরা এখানে কোরিলেট করার চেষ্টা করছি। তো এইখানে একটা কথা হচ্ছে গ্লাসি অ্যাপিয়ারেন্সের অর্থ কি? এখানে কি কোনো ফাইবার নেই বা গ্রাউন্ড সাবস্টেন্স নেই, নাকি আছে কিন্তু বুঝতেছি না? এখানে দুইটা অপশন। তাহলে তুমি একটু আগের ক্লাসটা কি পড়ছিলাম আমরা চিন্তা করে দেখি। দেখো গত ক্লাসে আমরা যখন দেখছিলাম যে কি কি কম্পোনেন্ট আছে এর মধ্যে খেয়াল করো, এই দেখো কোলাজেন ছিল, ইলাস্টিক ছিল, এই দুইটা ফাইবার কিন্তু আমরা মনে দেখছিলাম যে কার্টিলেজের মধ্যে থাকে। এর মধ্যে কোলাজেন টাইপ 2 এটা কোথায় আছে? হায়ালিন কার্টিলেজ। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে ওখানে ফাইবার আছে, বাট আমরা যে কোনো কারণেই হোক এটা দেখতে পাইতেছি না। বোঝা গেল? তার মানে ফাইবার কিন্তু আছে। সো এটার ম্যাট্রিক্সের কথা বললেই শুরুতে যেটা আসবে সেটা হচ্ছে হোমোজেনাস গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স, গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স। তো এবার চিন্তা করো তাহলে সমস্যাটা কোথায়? ফাইবার আছে কিন্তু দেখতে পাচ্ছ না, তাহলে কোথায় ঝামেলাটা বাঁধছে? ঝামেলাটা বাঁধছে হচ্ছে এই যে তোমার কোলাজেন টাইপ 2 এই ফাইবারটা নর্মাল ফর্মে নাই, এটা আছে ফাইব্রিলার ফর্ম। ফাইব্রিলার কি? ফাইবারের থেকে আরো স্মলার যে ইউনিট সেটা হচ্ছে ফাইব্রিলার ফর্ম। তাহলে এই ফাইব্রিলার ফর্মে থাকার কারণে এটার যে সাইজ সেই সাইজটা এখন দাঁড়াইছে 20 to 90 ন্যানোমিটার, এইরকম একটা সাইজ এটার তৈরি হয়েছে। এবং এই যে সাইজটা এটা হচ্ছে সাব মাইক্রোস্কোপিক। সাব মানে কি? নিচে, মাইক্রোস্কোপিক এর অর্থ হচ্ছে আমরা যে লাইট মাইক্রোস্কোপগুলো দিয়ে এই হিস্টোলজিক স্লাইডগুলো দেখি এই লাইট মাইক্রোস্কোপিক রেঞ্জের বাইরে চলে গেছে, অর্থাৎ এই যে সাইজ এইটা লাইট মাইক্রোস্কোপে ডিটেক্টেবল না। তার মানে ফাইবার আছে কিন্তু আমরা ডিটেক্ট করতে পারছি না, এই কারণে আমরা কি দেখছি? গ্লাসি অ্যাপিয়ারেন্স দেখতেছি। বোঝা গেল? এটা হচ্ছে একটা কজ। তাহলে আর কি হতে পারে? আরেকটা হলো দেখো গ্রাউন্ড সাবস্টেন্সের কোলাজেন আমরা ডিফারেন্সিয়েট করতে পারছি না, তাহলে এখানেও একটা কাহিনী ঘটছে। তাহলে এখানে যেটা দেখা যায় এই যে কোলাজেন আর যে গ্রাউন্ড সাবস্টেন্স এদের মধ্যকার যে রিফ্রাক্টিভ ইন্ডেক্স এই ইন্ডেক্সটা হচ্ছে অলমোস্ট ইকুয়াল, ধরো এরকম। হ্যাঁ, মানে
তাহলে এটা যে এই ইন্ডেক্সটা সিমিলার হওয়ার কারণে কি হচ্ছে, এই যে লাইটটা আসছে এটা কিন্তু ডিফারেন্সিয়েট করা যাচ্ছে না। তাহলে দেখো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স জিনিসটা কি বলো তো, তোমরা তো ইন্টারমিডিয়েট এগুলো পড়ে আসছো। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অর্থাৎ যদি এরকম হয় যে দুইটা মিডিয়ামের মধ্যে একটা থেকে আরেকটায় যদি লাইট পাস করে, তাহলে কি হয়, এই লাইটটা কতটুকু বাঁকাচ্ছে প্রতিসরণ বা রিফ্রাকশনের কারণে, এইটাই তো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, তাই না? যে কতটুকু লাইটটা বাঁকা হচ্ছে। তাহলে এখন দেখো দুইটার ক্ষেত্রে আমরা সেম অলমোস্ট সিমিলার একটা রেসপন্স আমরা পাই। এই রেসপন্স পাওয়ার কারণে কি হচ্ছে, ওই যে মাইক্রোস্কোপে আমরা দেখতেছি তখন ওই ফাইবার আর হচ্ছে গ্রাউন্ড সাবস্টেন্স এই দুটোকে আমরা ডিফারেন্সিয়েট করতে পারতেছি না। তাহলে এই যে দুইটা কজ আমরা পড়লাম, এই দুইটা কজের কারণে আমাদের এই যে হোমোজেনাস গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স এইটা কিন্তু আসে। তাহলে এখন এটা কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই হোমোজেনাস গ্রাউন্ড গ্লাস অ্যাপিয়ারেন্স কোথায় পাওয়া যায়? হায়ালিন কার্টিলেজে পাওয়া যায়। এবং কেন পাওয়া যায়? এই দুইটা কজ। ও আচ্ছা, আরেকটা কথা মনে করাই দিই, তোমাদের কিন্তু লাস্টে কুইজ আছে, একটু ভালো করে ক্লাসটা করো, দেখি কয়টা অ্যান্সার দিতে পারো। ঠিক আছে, ক্লাসের মধ্যে থেকে কোশ্চেনগুলো থাকবে। তাহলে আমরা ম্যাট্রিক্স সম্পর্কে মোটামুটি একটি অ্যাপিয়ারেন্সটা জানলাম। তাহলে আর কি কি থাকতে পারে ম্যাট্রিক্সে? ওই যে সেই পুরোনো কথা যা যা থাকে, মনে করে একটা হাইড্রেটেড জেল অফ প্রোটিওগ্লাইকান থাকতে পারে, তারপরে স্ট্রাকচারাল মাল্টি অ্যাডিসিভ যে গ্লাইকোপ্রোটিনগুলো আছে এগুলোও থাকতে পারে। তাহলে এখন যদি স্পেসিফিকভাবে বলি, তাহলে প্রোটিওগ্লাইকানসের মধ্যে মেইনলি থাকে হচ্ছে অ্যাগ্রিকান, এটাই মোস্টলি। আর যে গ্লাইকোপ্রোটিনগুলো আছে মাল্টি অ্যাডিসিভ গ্লাইকোপ্রোটিন, এর মধ্যে মেইনলি থাকে কন্ড্রোনেকটিন। এটার কাজ করে কি, মাল্টি অ্যাডিসিভ, তাহলে কি করে, অ্যাডহেশন করে। অ্যাডহেশন কার কার মধ্যে অ্যাডহেশন করবে? সেলস আর এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স। সেল বলতে এখানে হচ্ছে কন্ড্রোসাইট আর সাথে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স, এদের মধ্যে একটা অ্যাডহেশন তৈরি করবে, অর্থাৎ আঠার মতো লাগিয়ে দিবে। আচ্ছা, তাহলে পেরিকন্ড্রিয়াম সম্পর্কে আর নতুন করে কিছু বলার নেই। এখানে পেরিকন্ড্রিয়াম আছে, কিন্তু কোথায় থাকবে না? আগের ক্লাসে দুইটা পয়েন্ট ছিল মনে করো, তার মধ্যে হায়ালিন কার্টিলেজের কোনো পয়েন্ট ছিল কিনা? উত্তর হচ্ছে ছিল, আর্টিকুলার হায়ালিন কার্টিলেজ, মনে করো। সুতরাং ওই জায়গাটায় পেরিকন্ড্রিয়াম থাকবে না, বাকি জায়গায় থাকবে। আমরা যদি একটু ছবি দেখার চেষ্টা করি, স্লাইডের নিচে জিনিসটা কিরকম দেখাবে, এইটা হচ্ছে হায়ালিন কার্টিলেজ জাঙ্কুয়ারের ছবি, খেয়াল করো। তাহলে উপরের এই যে অংশটা এখানে কি পেরিকন্ড্রিয়াম, এই দেখো ফ্ল্যাট, এখানে একেবারে কন্ড্রোজেনিক সেলগুলো এরকম ফ্ল্যাট ফ্ল্যাট অবস্থায় আছে। এরপরের যে পোর্শনটা, এই যে এই জায়গাটা হচ্ছে এই পর্যন্ত পেরিকন্ড্রিয়াম শেষ হওয়ার পর এটা হচ্ছে মেইন কার্টিলেজ। তাহলে এর মধ্যে সেই যে উপরের দিকে এগুলো হচ্ছে কন্ড্রোসাইট, এই যে স্পিন্ডল শেপ অনেকটা এরকম, এর সরি এগুলো হচ্ছে কন্ড্রোব্লাস্ট, আর নিচের এই যে এইগুলো রাউন্ডেড গুলো হচ্ছে কন্ড্রোসাইট। তাহলে এখানে যেরকম গ্রুপে দেখো, এখানে দুইটা নিউক্লিয়াস, এখানে আইসোনাস গ্রুপ তৈরি হয়েছে, এগুলো আবার সিঙ্গেল, ঠিক আছে। আর এখানে দেখো এটা হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের মধ্যে কিন্তু ওভাবে ফাইবার বা ওভাবে যে গ্রাউন্ড সাবস্টেন্স কতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। এই ছবিটা খেয়াল করো, এই যে এটা হচ্ছে ম্যাট্রিক্স, এম লেখা, এই যে এইগুলো হচ্ছে ম্যাট্রিক্স। এটা দেখো সেই গ্লাসি যে অ্যাপিয়ারেন্স, এটা কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা গেল আমাদের হায়ালিন কার্টিলেজ। এরপরে আসবে ইলাস্টিক কার্টিলেজ। ইলাস্টিক ইলাস্টিক কার্টিলেজ কাইন্ড অফ সিমিলারিটি আছে হাইলিন কার্টিলেজের সাথে। কারণ ওই যে আমরা একটা জিনিস পড়ছিলাম আগের ক্লাসে, ওই যে কোনটা কোন ফ্যামিলি থেকে আসে। আচ্ছা যাই হোক, ওটা বাদ দিয়ে এখন আমরা মেইন টপিকে আসি। এটা দেখো, এটা হচ্ছে আমাদের ইলাস্টিক ফাইবার, ইলাস্টিক কার্টিলেজ। ইলাস্টিক কার্টিলেজের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে একটু খেয়াল করো, সেম টু সেম। এই যে এই জায়গাটা পেরিকন্ড্রিয়াম, এই পোর্শনটা, তাহলে এইটা সেই কন্ড্রোব্লাস্ট, এইগুলো সেই কন্ড্রোসাইট। এখানে দেখো এই যে আইসোনাস গ্রুপ দেখা যাচ্ছে, এটা সিঙ্গেল দেখা যাচ্ছে, কথা সেম, কিন্তু ডিফারেন্সটা কোথায় আছে? এই দেখো এটার ফাইবারগুলো কিন্তু খুবই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, আগেরটা কিন্তু কোনো ফাইবার ছিল না। দ্যাটস দ্য ডিফারেন্স। এবং আরেকটা ডিফারেন্স কি, এই যে কালারটা খেয়াল করো, ওটা ছিল কি ব্লুইশ একটা কালার ছিল, আর এটা কিন্তু একটা ইয়েলোইশ কালার, ঠিক আছে। তাহলে এখানে একটা ডিফারেন্স কিন্তু ক্রিয়েট হয়েছে। এখন তোমাদের কাছে আমার কোশ্চেন, বলো তো ইলাস্টিক কার্টিলেজ কেন ইয়েলোইশ? ইলাস্টিক ফাইবারের ক্লাসটার কথা মনে করো, ওখানে কিছু একটা বলছিলাম ইয়েলো ইয়েলো নিয়ে, একটু মনে করার চেষ্টা করো, কি মনে পড়ে? আচ্ছা, তাহলে এখানে আমরা কি পাবো? অ্যাবান্ডেন্ট নেটওয়ার্ক অফ ইলাস্টিক ফাইবার। যেহেতু ইলাস্টিক কার্টিলেজ অবশ্যই ইলাস্টিক ফাইবার থাকবে।
আচ্ছা, আর এখানে তাহলে কি থাকবে এর সাথে, প্লাস মেশওয়ার্ক অফ কোলাজেন টাইপ 2। দেখো ওই যে ওখানে আমরা কম্পাউন্ডের মধ্যে লিখছিলাম না কোলাজেন টাইপ 2 কোনটা কোনটা থাকে, একটা ছিল হায়ালুরন কার্টিলেজ, একটা ছিল ইলাস্টিক কার্টিলেজ। তো মেশওয়ার্ক অফ কোলাজেন টাইপ 2, কোলাজেন টাইপ 2, এই দুটো জিনিস আমরা এখানে পাবো। এখন এই যে ইলাস্টিক ফাইবার আমরা পাচ্ছি এখানে, এই যে ইলাস্টিক ফাইবার, এটার ভিতরে কি প্রোটিন থাকে, ইলাস্টিন প্রোটিন থাকে। তাহলে ইলাস্টিন প্রোটিনের কালার কি, ইয়েলো। এই কারণে এটার কালার কি হবে, অ্যাপিয়ারেন্স ইয়েলো হবে, সিম্পল। এখন দেখো আরো একটা কথা, এটার কি ফ্লেক্সিবিলিটি বেশি, নামই ইলাস্টিক, অবশ্যই ফ্লেক্সিবিলিটি বেশি হবে। সো মোর ফ্লেক্সিবল দেন হায়ালিন কার্টিলেজ। আমরা যদি একটু ছবি দেখার চেষ্টা করি, এই ছবিটা দেখি, এইখানে ছবিটা ধরতে চাই না, নিচে নিয়ে আসি। তাহলে এই ছবিটা দেখো, এখানে কি দেখা যাচ্ছে, স্ট্রাকচার হিসাব করলে উপরের পোর্শনটা সেই পেরিকন্ড্রিয়াম, এবং এখানে এই যে সেই কন্ড্রোসাইটগুলো আছে উপরে দিকে কষে, এগুলো কন্ড্রোব্লাস্ট। এবং এইখানে যদি তুমি খেয়াল করো, যেটা আমাদের বোঝার বিষয় সেটা হচ্ছে এই দেখো, এই ফাইবারগুলো বোঝা যাচ্ছে না, আগেরটা যাচ্ছিল বোঝা, আগেরটা কিন্তু ক্লিয়ার ছিল না, এই যে এখানে খুব স্পষ্টভাবে ইলাস্টিক ফাইবারগুলো কিন্তু বোঝা যাচ্ছে। এই যে দেখো, এটা হচ্ছে এটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট, যেটা দেখে আমরা বুঝলাম এটা হচ্ছে ইলাস্টিক কার্টিলেজ। ইলাস্টিক কার্টিলেজ মোটামুটি এটুকু জানলেই হবে। এরপরে আসে আমাদের ফাইব্রো কার্টিলেজ। ফাইব্রো কার্টিলেজ, তো ফাইব্রো কার্টিলেজের অবস্থা কি একটু দেখে। ফাইব্রো মানে বুঝতে একটু টাফ কিছু একটা হবে এখানে। আচ্ছা, আরেকটা কথা মনে করে দিই, বলতো পেরিকন্ড্রিয়াম অ্যাবসেন্টিন দুইটা পয়েন্ট ছিল। এক নম্বর পয়েন্টে কি ছিল, এক নম্বর পয়েন্ট ছিল ফাইব্রো কার্টিলেজ, দুই নম্বরে ছিল আর্টিকুলার হায়ালিন কার্টিলেজ। সো এখানে আমরা কোনো পেরিকন্ড্রিয়াম পাবো না। আছে কোথায় পেরিকন্ড্রিয়াম, নো পেরিকন্ড্রিয়াম। পুরোটাই দেখো এখানে ফাইবার, এখানে ম্যাট্রিক্স ট্যাট্রিক্স শুরু হয়ে গেছে, এখান থেকে কোনো পেরিকন্ড্রিয়াম নেই। কথাটা কিন্তু অবশ্যই অবশ্যই মাথায় রাখবো। এইখানে যেটা হয়, ফাইব্রো কার্টিলেজের মধ্যে তোমার হায়ালিন কার্টিলেজের কিছু পোর্শন পাওয়া যায়, হায়ালিন কার্টিলেজ, আর এর সাথে কি পাওয়া যায়, ডেন্স কানেকটিভ টিস্যু, ডেন্স কানেকটিভ টিস্যু, এটা একটা কম্বিনেশন এখানে পাওয়া যায়। এখানে যদি কন্ড্রোসাইটগুলো একটু খেয়াল করো, দেখো এই যে মনে করো এগুলো কন্ড্রোসাইট, এখানে কিন্তু সে আইসোনাস গ্রুপ আমরা দেখতে পাচ্ছি না তেমন একটা, এটা একা একা আছে। তাহলে কন্ড্রোসাইটগুলো কি এখানে সিঙ্গেল, তবে দুই একটা আইসোনাস গ্রুপও থাকতে পারে, তবে বাস মোস্টলি সিঙ্গেল থাকে। আবার যদি খেয়াল করো, এই যে ম্যাট্রিক্সগুলো কিন্তু এখানে ম্যাট্রিক্স, আবার এই জায়গায় একটু ম্যাট্রিক্স, আবার এখানে একটু ম্যাট্রিক্স, আর এখানে একটু ম্যাট্রিক্স, মানে এলোমেলোভাবে আছে সবগুলো, কিন্তু একবারে একটা মানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড বিষয়টা কিন্তু এরকম না। সো এটাকে আমরা বলতে পারি টিপিক্যালি একটা স্পেয়াস বা ছড়ানো ছিড়ানো ম্যাট্রিক্স, এটা একটা কথা। আবার যদি খেয়াল করো, এইখানে দেখো ম্যাট্রিক্স, এখানে ম্যাট্রিক্স, এখানে কন্ড্রোসাইট, এর মাঝখানে আবার দেয়াল হয়ে দাঁড়াইছে কি, এই যে কোলাজেন ফাইবার। তাহলে আমরা যদি এটাকে সামারি করি, তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো, কন্ড্রোসাইট, কন্ড্রোসাইট, এটার কি অবস্থা, এটা সিঙ্গেল হয়, তবে আইসোজেনাস গ্রুপও থাকতে পারে, আইসোজেনাস গ্রুপেও থাকতে পারে। তাহলে এখন কন্ড্রোসাইট, তাহলে আমরা কি বুঝলাম, এগুলো কি তৈরি করে, এগুলো কিন্তু আবার এই যে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স কম্পোনেন্টগুলো আছে, এটা কিন্তু এটা সিনথেসিস করতে পারে। সো এইখান থেকে আবার দেখবো যে কন্ড্রোসাইট থেকে তোমার টাইপ 2 কোলাজেন তুমি এখান থেকে পাবা, টাইপ 2 কোলাজেন, বা আদার এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো কিন্তু এই কন্ড্রোসাইট থেকে সিনথেসিস হবে। আবার এখানে যে ম্যাট্রিক্সগুলোর কথা বললাম সেগুলো কিরকম ছিল, স্পেয়ার্স। এই যে আবার খেয়াল করো, এই যে ম্যাট্রিক্সগুলো এখানে একটু আছে, এখানে একটু আছে, এখানে আবার আছে, এই জায়গাটা আবার দেখো নাই, এখানে নাই, এখানে নাই, আবার এখানে আছে। এটা কি ছড়াই ছিটে আছে বলে স্পেয়ার্স, টিপিক্যালি স্পেয়ার্স। তারপরে আবার এই যে কন্ড্রোসাইট আর ম্যাট্রিক্সের মাঝখানে কে আছে, এই যে কোলাজেন ফাইবার। তাহলে কন্ড্রোসাইট আর হচ্ছে ম্যাট্রিক্স, এটাকে সেপারেট করছে কে কে, একটা আছে ফাইব্রোব্লাস্ট থাকতে পারে এখানে, ফাইব্রোব্লাস্ট অ্যান্ড ডেন্স বান্ডেল অফ টাইপ 1 কোলাজেন। দেখো নামই হচ্ছে ফাইব্রো কার্টিলেজ, সো একটা টাফেস্ট কোলাজেন কিন্তু এখানে থাকবে, তাই জন্য এখানে টাইপ 1 কোলাজেনটা পাবো, এটা একটু মাথায় রাখতে হবে। ডেন্স
ইরেগুলার কানেকটিভ টিস্যু, এটা ডেন্স কানেকটিভ থাকে আর কি, তুমি দেখলে একটু পরে বুঝতে পারবা ছবি দেখলে। দাঁড়াও, ছবি কই, এই স্লাইডের ছবি, এটা জাঙ্ক করে দেওয়া আছে। দেখো এইখানে দেখো এই যে ডিরেকশনগুলো দেখো, এটা একদিকে এই যে দেখো এরকম সব কোলাজেন টাইপ 1, এই যে ডিরেকশনগুলো খেয়াল করো, দেখছো এই যে ডিরেকশনগুলো, এখানে হচ্ছে কি ডেন্স বান্ডল অফ কোলাজেন টাইপ 1 ফাইবার এখানে আমরা পাচ্ছি, এবং এখানে তো সেই কথা সেম, এই সেই কন্ড্রোসাইটগুলো এখানে আছে, এটা দেখানোর কিছু নাই, ফাইবারগুলো জাস্ট খেয়াল করবো, এটা দিয়ে ডিফারেন্সিয়েট করতে পারবো। ঠিক আছে, এখন তাহলে আমাদের কথা হচ্ছে আমরা একটা কম্প্যারিজনে যাবো যে তিনটার মধ্যে কার অবস্থা কি। এইটা হচ্ছে কম্প্যারিজন বক্স, এটা হচ্ছে ভিস্টন জেনারেল অ্যানাটমির বইতে আছে, ওখান থেকে নিয়ে আসছি। দেখো তাহলে কালার, শুরুতে আমাদের এই যে এই ধরনের ডিফারেন্স মুখস্থ করার ক্ষেত্রে আমাদের মেইনলি মুখস্থ করতে হচ্ছে এই পোর্শনটা, হ্যাঁ এই যে ফিচারগুলো, এটা যদি পারা যায় তাহলে মোটামুটি ভেতরেও লেখা যায়, যদি জিনিসটা বোঝা যায়। তাহলে প্রথমে আমরা দেখবো বাইরে থেকে ভেতরের দিকে আসবে, প্রথমে আমরা দেখতে কীরকম কালার, তারপর সবার বাইরে কে থাকে এই জায়গাটায় পেরিকন্ডিয়াম, সেটা আসবো, এবার তার নিচে নামবো, সেখানে কে থাকে কন্ড্রোসাইট, সেটা লিখবো, তারপরে তার আশেপাশে কি থাকে ম্যাট্রিক্স, সেটা লিখবো, তারপর লাস্টে টেন্ডেন্সি টু ক্যালসিফাই, অর্থাৎ ক্লাইম্যাক্সের সিন আগে চলে আসছে, মানে তার কে শেষমেশ ক্যালসিফাই হয়ে শেষ হয়ে যাবে, কে হবে না, এটা আর কি। তাহলে এই সিকোয়েন্সটা যদি আমরা মনে রাখি তাহলে ভিতরে আমরা লিখতে পারবো। তাহলে এবার বলে হাইড্রোজেন কার্টিলেজের কালার কি, আচ্ছা ছবিগুলো মানে এখানে একটু নিয়ে আসলে ভালো হয়, তাই না? তাহলে কম্পেয়ার করতে তোমার জন্য সুবিধা হয়। এখানে ছবিগুলো নিয়ে আসি আবার, হাইলিন কার্টিলেজ, এটা ইলাস্টিক, আর হচ্ছে এটা ফাইব্রো কার্টিলেজ। তাহলে এদের মধ্যে এখন তুমি একটা কম্পেয়ার করো যে কার কি অবস্থা। এই দেখো, তাহলে এবার অ্যাপিয়ারেন্স খেয়াল করো, দেখো হাইলিন কার্টিলেজের কালার কি, এই দেখো ব্লু, গ্লসি ব্লুইশ আর ট্রান্সপারেন্ট, মিলছে। ইলাস্টিক কার্টিলেজ কি ইয়েলোইশ, এই যে ইয়েলোইশ। তারপরে কি ফাইব্রো কার্টিলেজ হোয়াইট ওপাক, এটা কি হোয়াইট, হোয়াইট ওপাক। পেরিকন্ড্রিয়াম নাইকার, ফাইব্রো কার্টিলেজের নাই আর সবার আছে। তারপরে কন্ড্রোসাইট, এটা হচ্ছে কন্ড্রোসাইট তো থাকবেই, লার্জ নাম্বারে থাকবে, সিঙ্গেল থাকবে, আইসোনাস গ্রুপে থাকবে। এই যে এটাও তাই, ইলাস্টিকও তাই, মোর নিউমারাস এন্ড প্যাকড মোর ক্লোজলি ইনসাইড ল্যাকুনা কম্পেয়ার্ড টু হাইলিন কার্টিলেজ। আচ্ছা আর কেসে ফিউ ইন নাম্বার, এটা পরিমাণ কম, স্ক্যাটার্ড সিঙ্গলি অর অ্যারেঞ্জড ইন রোজ। দেখো এটার সঙ্গে কম্পেয়ার করলে এটার কিন্তু পরিমাণে কম, এবং এটা রোতে আছে এরকমভাবে, রোতে সাজানো থাকে, স্ক্যাটার্ড। ঠিক আছে, এটাই ম্যাট্রিক্স কি, এটা আগেই বলে ফেলছি যে হোমোজেনাস বেজোফিলিক কোলাজেন ফাইবার থাকে, ডেলিকেট এন্ড নট ভিজিবল, নট ভিজিবল। তারপরে এখানে ইলাস্টিকে তো ইলাস্টিক ফাইবার থাকবে, আর ফাইবার কার্টিলেজের ক্ষেত্রে থিক বান্ডল অফ কোলাজেন ফাইবার, এই যে থিক বান্ডল অফ কোলাজেন ফাইবার রান প্যারালাল উইদিন দ্য ম্যাট্রিক্স, রান প্যারালাল উইদিন দ্য ম্যাট্রিক্স। বুঝা গেল? টেন্ডেন্সি টু ক্যালসিফাই, খালি এটা মনে রাখো যে হাইলিন কার্টিলেজ কমনলি ক্যালসিফিকেশন হয়, টেন্ডেন্সি টু ক্যালসিফাই কমন ইন লেটার লাইফ। আর এই ইলাস্টিক তেমন একটা হয় না, আর ফাইবার কার্টিলেজ হচ্ছে অ্যাবসেন্ট, মানে টোটালি ক্যালসিফিকেশন হয়ই না, যেটা লাইফ টাইম থাকে। কিন্তু এইটার ক্ষেত্রেই হচ্ছে ক্যালসিফিকেশনটা হয়। ক্যালসিফিকেশন জিনিসটা কি, কীভাবে হচ্ছে, এটা নেক্সট ক্লাসে আসবে, সো টেনশন করার দরকার নেই। তাহলে মোটামুটি কম্পারিজন গেল। এখন যেটা আমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন, অর্থাৎ কোনটা কোথায় পাবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা আমাদেরকে জানতে হলে প্রথমে আমরা একটা ট্রিক্স ইউজ করবো। সেই ট্রিক্সটা কি, ল্যারিঞ্জিয়াল কার্টিলেজ। এর মধ্যে অনেকগুলো কার্টিলেজ আছে, যদি মোটামুটিভাবে আমরা এটা জানতে পারি তাহলে 50% কাজ শেষ। তাহলে আমরা একটু ল্যারিঞ্জিয়াল কার্টিলেজ শিখে আসি। এই ছবিটা খেয়াল করো, দেখো ল্যারিঞ্জিয়াল কার্টিলেজের মধ্যে এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড, আর এইটা হচ্ছে ব্যাক সাইড। এটা ল্যাটারাল, এটা আমাদের মতো দরকার নেই, আমাদের এটা আর এটা নিয়ে কাজ। ফ্রন্টে যদি খেয়াল করি ল্যারিঞ্জিয়াল কার্টিলেজের মধ্যে সবার উপরে কে আছে, এই যে এইটা এপিগ্লটিস, সবার উপরে এপিগ্লটিস। তারপরে কে আছে, এই যে এটা হচ্ছে থাইরয়েড কার্টিলেজ। তার নিচে কে আছে, তার নিচে আছে এই যে ক্রিকয়েড কার্টিলেজ। বুঝা গেল? তাহলে এখানে সামনে কি কি পাইলাম, এপিগ্লটিস, থাইরয়েড কার্টিলেজ, ক্রিকয়েড কার্টিলেজ। আর যদি পেছন সাইডে আসি, পেছন সাইডে কি আছে দেখো, এই যে উপরে ছোট্ট এটা
এটা হচ্ছে কিউনিফর্ম, তার নিচের এই যে গোলটা ছোট্ট গোল এটা হচ্ছে কর্নিকুলেট, আর নিচের এই যে এটা ট্রায়াঙ্গুলার এটা হচ্ছে অ্যারেটিনয়েড কার্টিলেজ। আর এটা হচ্ছে ক্রিকয়েডের পেছন সাইড দেখা যাচ্ছে এখান থেকে, এই যে ক্রিকয়েড ছিল এটার পেছন সাইডে হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে যে এপিগ্লটিস যদি এটা হয়, এপিগ্লটিস পিছন পোর্শন হচ্ছে এটা। এখন কথা হচ্ছে আমরা এখান থেকে কি কি জানবো। দেখো এখানে এই জায়গাটা মনে করি এরকম একটা ফোল্ড চিন্তা করো, অর্থাৎ এইটা থাইরয়েড কার্টিলেজ, ক্রিকয়েড কার্টিলেজ, আর কি আছে বেস, এই যে অ্যারিটিনয়েড কার্টিলেজ কোনটা, এটা অ্যারিটিনয়েড, এর বেস এই পোর্শনটা হচ্ছে আমাদের হায়ালিন কার্টিলেজের অংশ। থাইরয়েড, এই যে এইটা থাইরয়েড, থাইরয়েড পিছন পোর্শন দেখা যাচ্ছে ক্রিকয়েড, আর বেস অফ দ্য অ্যারিটিনয়েড মানে এইটা, হ্যাঁ এইটুকু হচ্ছে আমাদের হায়ালিন কার্টিলেজের অংশ। তাহলে বাকি যে অংশটা আছে অর্থাৎ এই যে এপিগ্লটিস, তারপরে এই যে কিউনিফর্ম, তারপরে তোমার এই যে কর্নিকুলেট এবং অ্যাপেক্স অফ দ্য অ্যারিটিনয়েড, এই পোর্শনটা পড়বে হচ্ছে ইলাস্টিক কার্টিলেজের মধ্যে। বোঝা গেল কিনা, আমি আরেকবার বলি, থাইরয়েড কার্টিলেজ, ক্রিকয়েড কার্টিলেজ, আর হচ্ছে এই নিচের পোর্শনটা বেস অফ দ্য অ্যারিটিনয়েড, এই তিনটা হবে হায়ালিন কার্টিলেজের মধ্যে। আর বাকি যে তিনটা আছে অর্থাৎ এই যে এখান থেকে মানে যেগুলো আছে আর কি, এপিগ্লটিস, তারপর হচ্ছে কিউনিফর্ম, কর্নিকুলেট এবং অ্যাপেক্স অফ দ্য রেটিনয়েড, এগুলো পড়বে ইলাস্টিক কার্টিলেজের ভিতরে। আমরা যদি এই কটা মনে রাখি মনে করো অর্ধেক এক্সাম্পল আমাদের শেষ, ঠিক আছে। তাহলে আমরা এখন শুরু করব হায়ালিন কার্টিলেজ। হায়ালিন, এখন এখানে এটা কোথায় থাকে, এটা হচ্ছে বলবো আমরা আর্টিকুলার কার্টিলেজ। আমরা আগে বলছি আর্টিকুলার হায়ালিন কার্টিলেজ, তাহলে আর্টিকুলার কার্টিলেজ বেশিরভাগ জায়গাতে কিন্তু হায়ালিন হিসেবে থাকে, হচ্ছে আর্টিকুলার কার্টিলেজ অফ মোস্ট অফ দ্য জয়েন্ট অফ, দু একটা আছে ফাইব্রো কার্টিলেজ থাকে অফ মোস্ট অফ দ্য জয়েন্টস। এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম্পল, ঠিক আছে। এইটা পরীক্ষার সময় যদি একটা বলো এইটা বলতে হবে, আর্টিকুলার কার্টিলেজ অফ মোস্ট অফ দ্য জয়েন্টস, ঠিক আছে। এখন আরেকটা থিওরিতে আমরা মনে রাখবো, সেটা হচ্ছে রেসপিরেটরি প্যাসেজ। রেসপিরেটরি প্যাসেজ যা যা লাগে সিরিয়ালি মানে মোটামুটি একটা গ্রসলি, এইগুলো হচ্ছে তোমার এই হায়ালিন কার্টিলেজের পার্ট। এখন খেয়াল করো হায়ালিন কার্টিলেজ কোন কাজে লাগে, ওটার যে অ্যাপিয়ারেন্সটা সেটা স্মুথ হোমোজেনাস অ্যাপিয়ারেন্স। সো এটা কি করবে, এটার জন্য যেখানে যেখানে তোমার স্মুথ বা লো ফ্রিকশন মুভমেন্টের প্রয়োজন সেই সব জায়গাতেই এই হায়ালিন কার্টিলেজগুলো পাবা। অথবা এটার কাজ একটা কাজ কি, শক অ্যাবজর্বারের মতো কাজ করে, অর্থাৎ শকগুলা কমায় নিয়ে আসে, শক অ্যাবজর্বার। তাহলে এই সব কাজ যেসব জায়গায় হয় সেই সব জায়গায় আমরা হায়ালিন কার্টিলেজ পেয়ে থাকি। তাহলে এই জন্য একটাই বললাম শুরুতে যে স্মুথ লো ফ্রিকশন, কারণ এটা জয়েন্টের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শক অ্যাবজর্বার জয়েন্টের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই আর্টিকুলার কার্টিলেজ অফ মোস্ট অফ দ্য জয়েন্ট। আর কোথাও রেসপিরেটরি প্যাসেজ দিয়ে আমরা এখন নামবো। তাহলে শুরুর দিকে আসো, ধরো নেজাল ক্যাভিটি, এখানে আমরা বাবা হাইলিন কার্টিলেজ। এরপরে কোথায় যাবো, এবার চলে আসবো আমরা সেই ল্যারিংসের তিনটা কার্টিলেজ, কোনটা কোনটা ছিল, হাইলিনে সামনের দিকে এই যে থাইরয়েড, ক্রিকয়েড, এবং এর নিচের দিকে এটা বেস অফ দ্য এরিটিনয়েড। তাহলে সেগুলোই থাইরয়েড কার্টিলেজ, ক্রিকয়েড কার্টিলেজ, আর হচ্ছে বেস অফ দ্য এরিটিনয়েড, এটার বেস অফ দ্য এরিটিনয়েড কার্টিলেজ। তাহলে এইগুলা হচ্ছে হায়ালিন কার্টিলেজ। আরও একটু নিচের দিকে নামি, এগুলো আমরা মনে করো প্রথমে নোজে গেলাম, তার নিচে ল্যারিংস, ল্যারিংসে কি থাকে, ট্রাকিয়া থাকে। তাহলে আসো ট্রাকিয়াল রিং, ট্রাকিয়াল রিং হায়ালিন কার্টিলেজ। ট্রাকিয়ার পরে কি থাকে, ব্রঙ্কাস থাকে। তাহলে বলো ব্রঙ্কিয়াল কার্টিলেজ, ব্রঙ্কিয়াল কার্টিলেজ। এরপরে এখন এই যে রেসপিরেটরি প্যাসেজ নিয়ে কথা বলছি, এটা মেন অর্গান কি, লাং, লাংয়ের সামনে প্রোটেকশন দিয়ে রাখে রিপ কেজ। তাহলে ওখানে কি থাকে, কোস্টাল কার্টিলেজ থাকে। চলে আসো, এটাও আছে এখানে হায়ালিনে, কোস্টাল কার্টিলেজ। ক্লিয়ার হলো কিনা। তাহলে প্রথমে আমরা যেটা মোস্ট ইম্পর্টেন্ট বলবো সেটা হচ্ছে আর্টিকুলার কার্টিলেজ অফ মোস্ট অফ দ্য জয়েন্ট, এটা বলতেই হবে। এরপরে রেসপিরেটরি প্যাসেজ ধরে শুরু করবো, নাকে যাবে, নেজাল ক্যাভিটিতে যাবে, তারপরে ল্যারিংসেরগুলো বলবো, তারপর ট্রাকিয়া, ব্রঙ্কাস, তো লাস্টে কোস্টাল কার্টিলেজ দিয়ে শেষ করে। এইটা হচ্ছে হায়ালিন কার্টিলেজ। ইলাস্টিক কার্টিলেজের ক্ষেত্রে কী করবো, ইলাস্টিক কার্টিলেজের ক্ষেত্রে এটার ফাংশন কী হওয়া উচিত বলো, যেখানে যেখানে ইলাস্টিসিটি প্রয়োজন সেই সব জায়গাতেই
আমরা এই ইলাস্টিক কার্টিলেজগুলো পাবো, অর্থাৎ ইলাস্টিসিটি বা ফ্লেক্সিবিলিটি এইগুলা। তাহলে এটার ক্ষেত্রে আচ্ছা, ছোটবেলায় মায়ের হাতে কানমলা খাইছো কে কে একটু বলো তো? তা ওই যে দেখো কানমলা দেওয়ার সময় কি করে, কানটাকে মুচড়ায় বাঁকায় ফেলে, তাই না? তাহলে এখন ওইটা যদি ফ্লেক্সিবল না হইতো তাহলে ওটা বাঁকাইতো? জীবনে বাঁকাইতো না। সো এইখানে যেটা পাবো সেটা হচ্ছে পিনা অফ দ্য এক্সটার্নাল এয়ার, পিনা অফ এক্সটার্নাল ইয়ার। তার মানে এটা যদি বোনস হইতো বা অন্য কোনো ফাইব্রোকার্টিস এগুলো হতো কিন্তু ঠিক মতো এর কান বলার এই কাজটা হইতো না। তখন দেখা যেত কি অন্য টেকনিকে বাচ্চাদের স্বাস্থ্য করার ব্যবস্থা করা হতো। যাই হোক, তাহলে পিনা অফ দ্য এক্সটার্নাল ইয়ার, হ্যাঁ এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারো এক্সাম্পল ইলাস্টিক কার্টিলেজের ক্ষেত্রে, পিনা অফ দ্য এক্সটার্নাল ইয়ার। এখন যেহেতু আমরা ইয়ার নিয়ে পড়ছি তাহলে ইয়ার রিলেটেড আরও কিছু স্ট্রাকচার আমরা বলে দিই একই সাথে, তাহলে খুব ইজিলি মনে থাকবে, যেমন অডিটরি টিউব, বা বলতে পারো তুমি এক্সটার্নাল অডিটরি মিটার্স, এক্সটার্নাল অডিটরি মিয়েটাস। এবারে আসে বিপদের বন্ধু আমাদের সেই ল্যারিংসের কার্টিলেজগুলো। এখন যেটা যেটা বাদ ছিল, এই যে এপিগ্লটিস বাদ ছিল, হ্যাঁ তারপর আর কি ছিল, এই যে উপরে ছিল এটা কিউনিফর্ম, তার নিচে কর্নিকুলেট, তার নিচে কি ছিল অ্যাপেক্স অফ অ্যারিটিনয়েড। তাহলে এগুলো চলে আসবে এখানে। তাহলে এপিগ্লটিস, তার নিচে হচ্ছে কিউনিফর্ম কর্নিকুলেট, আর কিছু অ্যারিটিনয়েড, এটার কোন পোর্শন অ্যাপেক্স। তাহলে এইগুলো গেল আমাদের ইলাস্টিক কার্টিলেজের ডিস্ট্রিবিউশন। তাহলে আরেকবার একটু মনে করি আমরা, যেখানে আমাদের ইলাস্টিক বা ফ্লেক্সিবিলিটি লাগবে, কানমলার উদাহরণ দিয়ে মনে রাখলাম, পিন অফ দ্য এক্সটার্নাল ইয়ার, তারপরে ইয়ার রিলেটেড দুটো স্ট্রাকচার বলে দিলাম, তারপরে ল্যারিঞ্জিয়াল কার্টিলেজ দিয়ে শেষ করে দিলাম, শেষ। তাহলে এখন আসো দ্য ফাইনাল, লাস্ট বাট নট দ্য লিস্ট, ফাইব্রোকার্টিলেজ। এই মহাশয়ের কাছে দেখো এখানে কিন্তু ডেন্স কানেকটিভ টিস্যু এটা ছিল। সুতরাং এখানে যে সকল জায়গায় এক্সট্রা টেনসাইল স্ট্রেংথ দরকার, সেই সব জায়গায় কিন্তু তুমি এই ফাইব্রোকার্টিলেজগুলো পাবো, অর্থাৎ প্রচুর পরিমাণে প্রেশার বা স্ট্রেস নিতে হয় এইসব জায়গার জন্য ফাইব্রোকার্টিলেজ। তাহলে এটার মধ্যে কি আসবে, এক নম্বরে বলবো ইন্টারভার্টিব্রাল ডিস্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইন্টারভার্টিব্রাল ডিস্ক। দেখো এই যে ভার্টিব্রাল কলামের আমরা প্রতিনিয়ত মুভমেন্ট করে যাচ্ছে আমাদের ব্যাকের মুভমেন্টের জন্য, সো এইখানে কিন্তু ইন্টারভার্টিব্রাল ডিস্কে ফাইব্রোকার্টিলেজ, এই যে এক্সট্রা স্ট্রেংথের জন্য এটা দরকার। আরেকটা কথা আছে পিউবিক সিমফাইসিস, এটাও খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল, পিউবিক সিমফাইসিস। এই জায়গাগুলোতে হচ্ছে ফাইব্রোকার্টিলেজ পাওয়া যায়, খুবই খুবই ইম্পর্টেন্ট। আর কি আছে, মনে করো নি জয়েন্টের মিনিসকাস থাকতে পারে, নি জয়েন্টের মিনিসকাস যেটা ওখানে থাকতে পারে। তারপরে কি থাকতে পারে, কিছু কিছু আর্টিকুলার ডিস্ক বা আর্টিকুলার কার্টিলেজ থাকতে পারে, আর্টিকুলার ডিস্ক অথবা আর্টিকুলার কার্টিলেজ। দেখো আমরা কি বলছিলাম, আর্টিকুলার কার্টিলেজ অফ মোস্ট অফ দ্য জয়েন্ট, এটা কে ছিল, এটা ছিল হায়ালিন কার্টিলেজ। এর মধ্যে কিছু কিছু এক্সেপশন আছে, সেগুলো আছে কোথায় পড়ছে, ফাইব্রোকার্টিলেজে পড়ছে। তো আর্টিকুলার ডিস্কে কি কি থাকে, এর মধ্যে মনে করো তোমার টেম্পোরো ম্যান্ডিবুলার জয়েন্ট আছে, টেম্পোরো ম্যান্ডিবুলার। তারপরে তোমার হচ্ছে স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট আছে, স্টার্নোক্লাভিকুলার। এছাড়াও তোমার ইনফেরিয়র যে রেডিও আলনার জয়েন্ট, ওটাও কিন্তু এর মধ্যেই পড়ে, ইনফেরিয়র রেডিও আলনার জয়েন্ট। এই তিনটা হচ্ছে আর্টিকুলার ডিস্ক, এগুলো কিসের, ফাইব্রোকার্টিলেজের মধ্যে। আর্টিকুলার কার্টিলেজ কার কার থাকে, জাস্ট কপি পেস্ট, এই দুইটা মনে করো আর্টিকুলার কার্টিলেজ এখানে থাকে, প্লাস আরেকটা থাকে সেটা হচ্ছে ইয়েতে থাকে অ্যাক্রোমিও ক্লাভিকুলার জয়েন্ট, অ্যাক্রোমিও ক্লাভিকুলার জয়েন্ট। তার মানে যে অ্যাক্রোমিয়ান প্রসেস, যেটা অ্যাক্রোমিয়াল প্রসেস অফ স্ক্যাপুলা আর হচ্ছে ক্লাভিকুলার, অ্যাক্রোমিও ক্লাভিকুলার জয়েন্ট। এই দুইটা প্লাস এইটা, এটা হচ্ছে আর্টিকুলার কার্টিলেজ পাবে। কি দিয়ে তৈরি হয়, ফাইব্রোকার্টিলেজ। আর দুটো ল্যাব্রাম আছে, কোন ল্যাব্রাম, যদি তুমি শোল্ডারে যাও তাহলে কি হবে, গ্লেনয়েড ল্যাব্রাম, গ্লেনয়েড
ল্যাব্রাম। আর হিপে গেলে পাবে অ্যাসিটাবুলার ল্যাব্রাম, অ্যাসিটাবুলার ল্যাব্রাম। এইগুলো হলো আমাদের যে ফাইব্রোক্যাটালিস যে ডিস্ট্রিবিউশন এইগুলো। তাহলে আমরা একটু আবার সামারি করি। মোস্ট ইম্পর্টেন্টলি এক্সট্রা টেন্সাইল স্ট্রেন্থ দিবে, এটা খেয়াল করলে বেদরুদের দূরে কিন্তু মিড লাইনে একদম বডির, ইন্টারভার্টিব্রাল ডিস্ক আর কি আছে পিউবিক সিম্ফাইসিস, ঠিক আছে। আর এক্সট্রা মেজর জানতে পারি নিউ জয়েন্টের মিনিসকাস, আর্টিকুলার ডিস্ক, আর্টিকুলার কার্টিলেজ। ডিস্ক কার কার? টেম্পোরোম্যান্ডিবুলার, স্টেনোক্লাভিকুলার, ইনফেরিয়র রেডিয়াল নার্ভ জয়েন্ট। আর কার্টিলেজ কার কার? এই দুইটা আছেই, প্লাস অ্যাক্রোমিয়া ক্লাভিকুলার জয়েন্ট। আর দুটো ল্যাব্রাম যদি মনে রাখতে পারো, গ্লেনয়েড ল্যাব্রাম, অ্যাসিটাবুলার ল্যাব্রাম। তবে এই দুটো অন্তত বলবো, এই দুটো ভুল না হয় কোনোভাবে, ঠিক আছে। এখন একটা সামারি ছবি দেখি, এইটা দেখো। এইখানে এটা জাঙ্কুয়ারের ছবি, মোটামুটি একটা সামারি করার চেষ্টা করছে ওরা। এই কালার কোডটাকে দেখে নাও। হাইলিন কার্টিলেজ কোনটা? এই গ্রিন, তারপরে লালটা হচ্ছে ফাইবার কার্টিলেজ, আর একদম যেটা ম্যাজেন্টা এটা হচ্ছে ইলাস্টিক কার্টিলেজ। দেখো ইলাস্টিক কার্টিলেজ কোথায় দেখেছে? কিন অফ দ্য এক্সটার্নাল ইয়ার, ঠিক আছে। তারপরে এবার দেখো ফাইবার কার্টিলেজ বলছিলাম মিড লাইন, মোটামুটি জাস্ট মানে গ্রসলি বোঝার জন্য আর কি। এই যে মিড লাইন দিয়ে সব এই যে ইন্টারভার্টিব্রাল ডিস্ক যেগুলো এইগুলা, তারপরে এখানে যে পিউবিক সিম্ফাইসিস এগুলোর ক্ষেত্রে। আর হায়ালিন কার্টিলেজ এইটা তোমার মনে করো এই যে সেই কোস্টাল কার্টিলেজ আছে। আচ্ছা আমরা উপর থেকে শুরু করি। মনে করো আর্টিকুলার কার্টিলেজ অফ মোস্ট অফ দ্য জয়েন্ট, এই এই দেখো আর্টিকুলার কার্টিলেজ সব গ্রিন, গ্রিন মানে গ্রিন টু না ব্লুইশ আর কি, সরি এই ব্লুইশ। আর্টিকুলার কার্টিলেজ অফ মোস্ট অফ দ্য জয়েন্ট পাওয়া গেল সব। তাহলে কি হলো? হায়ালিন কার্টিলেজ। এই যে দেখো এখানে, এখানে একটা লাল দাগ দিয়ে রাখছে, এই যে দেখো লাল দাগ, এটাই হচ্ছে কি মিনিসকাস অফ নি জয়েন্ট, ফাইব্রোকার্টিলেজ। আবার দেখো এইখানে আর্টিকুলার কার্টিলেজটা তো হায়ালিন, কিন্তু এই যে ল্যাব্রামটা ভিতরে আছে, অ্যাসিটাবুলার ল্যাব্রাম আছে এখানে, তারপরে এটার চারপাশে হচ্ছে গ্লেনয়েড ল্যাব্রাম আছে, এগুলো কি ফাইব্রোকার্টিলেজ। তাহলে হায়ালিনের ক্ষেত্রে আবার আসি, তাহলে এখান থেকে নেদালে থাকবে কার্টিলেজ অফ নোজ, তারপরে এই যে রেসপিরেটরি প্যাসেজ দিয়ে ঢুকবে ল্যারিংসে কিছু কার্টিলেজ থাকবে, এই যে ট্রাকিয়াল রিং থাকে, এই যে ব্রঙ্কাস থাকে, ব্রঙ্কিয়াল কার্টিলেজ থাকে, আর এই যে কোস্টাল কার্টিলেজ তো আসি। শেষ, ইজি, দু একবার দেখলেই হয়ে যাবে। তাহলে এখন আসে কুইজ সেকশনে, দেখি কতটুকু মনে আছে তোমাদের। হিট দ্য মেমোরি, দেখি কি আছে। মেনশন দ্য টাইপ অফ কার্টিলেজ, মানে আমি কার্টিলেজের নাম বলবো, তোমাকে বলতে পারে কোন টাইপের কার্টিলেজ, হায়ালিন নাকি ইলাস্টিক নাকি ফাইব্রো। তাহলে প্রত্যেকের জন্য টাইম পাবা 5 সেকেন্ড। যাও, নাম্বার 1, টাইম আপ। নাম্বার 2, নেক্সট। নাম্বার 3, নাম্বার 4, নেক্সট। দেন ওকে, এগুলো তো হয়ে গেল। দেখে নেক্সট আর একটা কি কোশ্চেন আছে। Why matrix of the hyaline cartilage having homogeneous ground glass appearance? ওই যে দুইটা কজ, বলো দেখি, 10 সেকেন্ড টাইম। ওকে, টাইমস আপ। তাহলে যারা পেরেছো তাদেরকে অবশ্যই অভিনন্দন, তোমরা অনেক ভালো মনে রাখতে পারছো। আর যারা পারোনি এটা কোনো ব্যাপার না, আবার জাস্ট একটু একবার দেখে নিবা, তাহলে সব মনে পড়ে যাবে, এখানে সব কিছুই আছে। তাহলে এখন কথা হলো, আমরা টাইপস অফ কার্টিলেজ সম্পর্কে জানলাম, কিন্তু একটা কার্টিলেজ যে বিষয়ে জীবন চক্রটা কীরকম। মনে করো একটা মানুষের ক্ষেত্রে মানুষের জন্ম হয়, সে বেড়ে ওঠে, পরে এক সময় মারা যায়। কার্টিলেজের ক্ষেত্রেও কিন্তু এরকম একটা লাইফ তার আছে। মনে করো যেভাবে সে তৈরি হচ্ছে, কীভাবে তার গ্রোথটা কীভাবে হচ্ছে, এবং সে কীভাবে ক্যালসিফাইড হয়ে যাচ্ছে বা টেড হয়ে যাচ্ছে বলা যায়। তাহলে এই যে চক্রটা এবার কীভাবে ঘটছে, এটা আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে জানবো। আমাদের নেক্সট ক্লাসের টপিক হচ্ছে দ্য লাইফ অফ আ কার্টিলেজ। সবাইকে ধন্যবাদ।